নমস্কার। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, সেই পরিস্থিতিকে মানিয়ে নিয়ে এগিয়ে চলার নামই জীবন। তাই পরিস্থিতি যতই ভয়ঙ্কর হোক, তাকে মানিয়ে নিয়ে আমাদের চলতেই হবে। এই ধারণাকে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। আর কথা না বাড়িয়ে আজকে আমি যে ক্লাসটা করব সেটা হলো একাদশ শ্রেণীর সাম্য পার্ট 2। পার্ট 1-এ আমি তোমাদের অনেক কিছু বুঝিয়ে দিয়েছিলাম। যদিও পার্ট 1-এ আমি যা বুঝিয়েছি, পার্ট 2-তে তোমরা তাই বোঝার চেষ্টা করবে। তবু কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলি আমি তোমাদের বুঝাইনি, তাই কতগুলি কমন প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের সামনে তুলে ধরেছি, যে প্রশ্নগুলি পরীক্ষায় অবশ্যই আসতে পারে। তো যাই হোক, আমাদের প্রথম প্রশ্ন হলো সামাজিক সাম্য বলতে কি বুঝো? সামাজিক সাম্য বলতে কি বুঝো, সেই প্রশ্নের উত্তর বা সে সামাজিক সাম্য কি তা আমি তোমাদের বুঝিয়েছি। তবু সামাজিক সাম্য বলতে কি বুঝো আমি তোমাদের বলে দিচ্ছি। না, সামাজিক সাম্য বলতে যখন কোনো জাতি, ধর্ম, বর্ণ, বংশমর্যাদা, অর্থপ্রভাব, প্রতিপত্তি প্রভৃতির ভিত্তিতে মানুষের সঙ্গে মানুষের পার্থক্য নির্ধারণ করা হয় না, তখন তাকে সামাজিক সাম্য বলে। তাছাড়া সামাজিক ক্ষেত্রে মানুষের সঙ্গে সমাজের সমতাকেও সামাজিক সাম্য বলে। তাহলে সামাজিক সাম্য কাকে বলে তুমি অবশ্যই জানতে পারলে যে সামাজিক সাম্য বলতে বোঝায় যে যখন কোনো জাতি, ধর্ম, বর্ণ, বংশমর্যাদা, অর্থ, প্রভাব, প্রতিপত্তি প্রভৃতির ভিত্তিতে মানুষকে বিচার করা হয় না। ঠিক আছে, এবার প্রশ্ন হলো রাজনৈতিক সাম্য বলতে কি বুঝো? না, রাজনৈতিক সাম্য বলতে বোঝায় জাতি, ধর্ম, বর্ণ, অর্থ, লিঙ্গ প্রভৃতি নির্বিশেষে সকলের নির্বাচনে অংশগ্রহণ, সরকারি চাকুরি অর্জন, সরকারের নিকট অভাব অভিযোগ পেশ ও সরকারি কার্যের সমালোচনা করার সমান অধিকারকে বলা হয় রাজনৈতিক সাম্য। মানে সরকারিভাবে যে কোনো ক্ষমতা, যে কোনো কি দাবি আদায় করা বা যে কোনো দাবির অনুরোধ করাই হলো কি রাজনৈতিক ক্ষমতা। এবার হলো সমাজে নারীদের সমতা বলতে কি বুঝো বা নারীবাদ বলতে কি বোঝায়? এটা একটা খুব ভালো প্রশ্ন। সমাজে নারীদের সমতা বলতে কি বুঝো বা সমতা প্রসঙ্গে নারীবাদী বা নারীবাদ বলতে কি বুঝো? না, নারীবাদ বলতে সমাজের যে কোনো ক্ষেত্রে নারী ও পুরুষের সমান অধিকারই হলো সমাজের নারীর সমতা বা নারীবাদ। তাছাড়া শারীরিক ও মানসিকভাবে সমাজে নারীদের দুর্বলতর শ্রেণী ভাবার ফলই হলো পিতৃতান্ত্রিক সমাজ, যেখানে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যগত পার্থক্য প্রকট থাকে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে নারীবাদ কি, মানে নারী এবং পুরুষদের সমানভাবে অধিকার প্রদান করাটাই হলো নারীবাদের মূল কথা। এবার হলো সমাজতান্ত্রিক বা সমাজতান্ত্রিক নয়, সমাজবাদ বলতে কি বোঝায়? তো আমি তোমাদের অবশ্যই বলে দেব সমাজবাদ বলতে কি বোঝায়। না, সমাজবাদ বলতে বোঝায় রাজনৈতিক তত্ত্বের আলোচনায় সমাজবাদ হলো এমন কতগুলো রাজনৈতিক দর্শনের সমষ্টি যা সমাজে বিদ্যমান শিল্পপতি, পুঁজিবাদী অর্থনীতির দ্বারা সৃষ্ট বৈষম্য অপসারণের জন্য গড়ে উঠেছে। সমাজবাদের মূল প্রতিপাদ্য বিষয় হলো বর্তমান সমাজ ব্যবস্থায় প্রচলিত বৈষম্যকে দূর করা এবং সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা। ঠিক আছে, তাহলে সমাজবাদ বলতে কি বুঝো তোমরা অবশ্যই বুঝতে পারলে যে শিল্পপতি ও পুঁজিবাদী অর্থনীতির দ্বারা সৃষ্ট বৈষম্য, মানে শিল্পপতি এবং পুঁজিবাদীর অর্থনৈতিক বৈষম্যের দ্বারা সৃষ্ট ওটাকে কি করা, যে ওই জিনিসটাকে দূর করা হলো কি সমাজবাদের লক্ষ্য বা সমাজবাদ বলতে বোঝায়। এবার হলো
সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য বলতে কি বোঝায়? না, সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য বলতে কি বোঝায় ওটা জানা আমাদের খুবই প্রয়োজন। তাহলে সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য বলতে বোঝায় এমন এক ধরনের সমাজ ব্যবস্থা যেখানে কি সাধারণ প্রত্যেক মানুষের প্রতিভা, দক্ষতা, উন্নতি, তাদের লক্ষ্য ইত্যাদিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একই অধিকার ও সুযোগ সুবিধা প্রদানকে বোঝায়। সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত হলে সকলে যে যার প্রয়োজন মতো দক্ষতা ও প্রতিভার বিকাশ ঘটাতে সক্ষম হবে বা সক্ষম হয়। তাহলে সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য বলতে কি বুঝো তা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। অর্থাৎ মানুষের প্রতিভা, দক্ষতা, উন্নতি, তাদের লক্ষ্য ইত্যাদিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সুযোগ সুবিধা প্রদান করা হয় এটাই বলা হয় সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য। এবার হলো সাম্যের ধারণা এত গুরুত্বপূর্ণ কেন? খুবই সুন্দর প্রশ্ন, যে সাম্যের ধারণা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? না, সাম্যের ধারণা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে হবেই, কেননা সাম্য প্রতিষ্ঠিত হয়েছে, মানে সাম্যের গুরুত্বকে উপলব্ধি করেই সাম্য প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে, তো আমি তোমাদের অবশ্যই বলে দিচ্ছি যে সাম্যের ধারণা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেন। না, সমাজে সাম্য হলো একটি নৈতিক ও রাজনৈতিক আদর্শ, মানে নৈতিক এবং রাজনৈতিক আদর্শ। ঠিক আছে, মানব সমাজের ইতিহাসে সকল ধর্মই, বিশেষ করে যে সমস্ত মানুষ একই স্রষ্টার সৃষ্টি, মানে সকল ধর্মই বিশ্বাস করে যে সমস্ত মানুষ একই জায়গা থেকে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, মানে এক জায়গায় সৃষ্টি, একজনকেই ডাকে। সাম্যের ধারণা একথা উপলব্ধি করে যে এই পৃথিবীতে জাতি, ধর্ম, ভাষা, শিক্ষা, সংস্কৃতি, বংশ ইত্যাদি নির্বিশেষে প্রত্যেক মানুষের সমাজে সমানভাবে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। অর্থাৎ মুসলিমরা মুসলিমদের মতো করে ডাকছে, খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো করে ডাকছে, হিন্দুরা হিন্দুর মতো করে ডাকছে। তাহলে আসলে সাম্যের আদর্শ হলো রাষ্ট্রশক্তি এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান যারা সাম্য বিরোধী এবং যারা সমাজে বংশমর্যাদা, সম্পদ ইত্যাদি ভিত্তিতে বৈষম্য বজায় রাখার পক্ষপাতী, তাদেরকে অর্থাৎ তাদের বিরুদ্ধে যে একটা পরিচালিত এক আপোষহীন সংগ্রাম, এই সাম্যের আদর্শ অনুপ্রাণিত হয়ে বহু দেশ আন্দোলন গড়ে তোলে। সাম্যের ধারণা ছাড়া সকল মানুষ হিসাবে গণ্য হতে পারে, অর্থাৎ সাম্য ছাড়া মানুষ হিসাবে পরিগণিত হতে পারে না। তাই মানব সমাজে সাম্যের ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে সাম্যের ধারণা এত গুরুত্বপূর্ণ কেন। অর্থাৎ সাম্য ছাড়া একটা মানুষ হতে পারে না। তাহলে প্রশ্ন, যে সাম্যের তিনটি দিক বা মাত্রা কি কি? না, সাম্যের তিনটা দিক বা মাত্রা রয়েছে, যেমন ধরো সামাজিক সাম্য, রাজনৈতিক সাম্য, তারপর হলো অর্থনৈতিক সাম্য। তো এই সাম্য সম্পর্কে আমি তোমাদের আগেও বুঝিয়েছি, এখনো বুঝাচ্ছি, আবার বুঝাবো, তবু তোমরা ভালো করে লক্ষ্য করে এগুলিকে যাতে মিস না হয়। ঠিক আছে, তাহলে সাম্যের তিনটি দিক হলো সামাজিক সাম্য, অর্থনৈতিক সাম্য এবং রাজনৈতিক সাম্য। এবার তোমাদের প্রশ্ন জাগে, সামাজিক সাম্য কি? হ্যাঁ, সামাজিক সাম্য বলতে সামাজিক ক্ষেত্রে মানুষের সঙ্গে মানুষের সমতাকে বোঝায়। যেমন জাতি, ধর্ম, বর্ণ, বংশমর্যাদা, অর্থ, প্রভাব প্রতিপত্তির ভিত্তিতে যখন মানুষের সঙ্গে মানুষের পার্থক্য নির্ধারণ করা হয় তখনই তাকে সামাজিক সাম্য বলা হয়। তাহলে সামাজিক সাম্য বলতে কি বুঝলে? এবার হলো অর্থনৈতিক সাম্য কি? না, অর্থনৈতিক সাম্য বলতে বোঝায় নাগরিকদের আর্থিক সুযোগ সুবিধা ভোগের সমতা। নিশ্চয়ই লক্ষ্য রাখবেন, নাগরিকদের আর্থিক সুযোগ সুবিধা ভোগের সমতা, সমান কাজের জন্য সমান বেতন প্রদানকে আয়ের ক্ষমতার নীতি বলা হয়।
যেসব বস্তু ছাড়া জীবন অর্থহীন হয়ে পড়ে সেই সব বস্তুর উপর সকলের সমান অধিকার থাকা। মানে আমরা যেসব বস্তু ছাড়া আমাদের জীবন অচল, যেমন ধরো রাস্তাঘাট, এই রাস্তাঘাটের উপর সবার অধিকার থাকবে। বাঞ্ছনীয় তাহলে মানুষের বিলাস ব্যসনের পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ মানুষের দুঃখ দারিদ্র, গণতান্ত্রিক তত্ত্ব সর্বস্ব নীতিকতার পরিবেশিত হয়ে পড়বে। এই জন্য এটাকে বলা হয় অর্থনৈতিক সাম্য। এবার হলো রাজনৈতিক সাম্য কি না? রাজনৈতিক সাম্য বলতে বোঝায় সরকার গঠন ও পরিচালনার ক্ষেত্রে সকলের সমান অংশগ্রহণের অধিকার বোঝায়। অর্থাৎ এতে জাতি, ধর্ম, বর্ণ, অর্থ, প্রভাব, প্রতিপত্তি, ধনী, গরিব সবাই এই কি করতে পারবে? ভোটদানে অংশগ্রহণ করতে পারবে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং সরকারি চাকুরি অর্জন, সরকারের নিকট অভাব অভিযোগ পেশ এবং সরকারের কাছে কাজের সমালোচনাও করার অধিকার থাকবে রাজনৈতিক অধিকারের মধ্যে। ঠিক আছে, তাহলে রাজনৈতিক অধিকার কি তোমরা বুঝলে? তাহলে এইভাবে দেখা যায় যে এই তিনটি নীতিকে অনুসরণ করা হয়, অর্থাৎ দেখা যায় সাম্যের তিনটি দিক রয়েছে। এবার আইনের চোখে সাম্য কি? ঠিক আছে, তো তোমরা সাম্যের তিনটা দিক কি কি দিক? সামাজিক, অর্থনৈতিক, রাজনীতিক, এইগুলি সম্পর্কে তোমরা জানলে। এবার তোমাদের যে জিনিসটা জানাবো আমি তা হলো যে আইনের চোখে সাম্য বলতে কি বুঝো? না, আইনের চোখে সাম্য বলতে সংবিধানের 14 নং ধারা অনুসারে ভারতের ভূখণ্ডের মধ্যে রাষ্ট্র কোনো ব্যক্তির আইনের দৃষ্টিতে সাম্য অথবা আইনসমূহের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকারকেই অস্বীকার করতে পারবে না। এই ধারণাটিতে দুই ধরনের সাম্যের কথা বলা হয়েছে। একটা হলো আইনের দৃষ্টিতে সাম্য, আরেকটা হলো আইনের সমান সংরক্ষণ, অর্থাৎ আইনের চোখে সবাই সমান। ঠিক আছে, এটাই হলো আইনের দৃষ্টিতে সাম্য। এক কথায় যদি আমরা বলতে যাই, মানে আইন সবার জন্য সমান, ধনী গরিব, উঁচু নিচু, হিন্দু মুসলমান খ্রিস্টান, মানে ধর্মের কোনো দিকেই পার্থক্য করবে না। আইন সকলের জন্য সমান এবং প্রযোজ্য, সমানভাবে প্রযোজ্য। এবার তোমাদের যে এই অধ্যায়ের লাস্ট যে প্রশ্নটা আমি তোমাদের দিয়েছি সেটা হলো কি, দাস ব্যবস্থা বা দাস ব্যবস্থা বলতে কি বোঝায়? না, দাস ব্যবস্থা বলতে আমরা সাধারণত কারোর বাড়িতে দাসী থাকা এই বিষয়টাকেই বুঝি সাধারণত, কিন্তু দাস ব্যবস্থা আফ্রিকায় শুরু হয়। আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের ব্যবসায়ীরা কৃতদাস করে রাখার প্রক্রিয়া থেকেই 16 শতকে আফ্রিকায় আফিম ব্যবসার সূত্রপাত হয়। মানে কি, কৃষ্ণাঙ্গদেরকে দাস করে রাখা হতো। ঠিক আছে, কখন আফ্রিকায় আফিম ব্যবসার সূত্রপাত হয়। এই সময় আফ্রিকায় ব্যবসায়ীরা কৃষ্ণাঙ্গদের কৃতদাস করে আমেরিকায় পাঠানো শুরু করে এবং এইভাবে দেখা যায় যে আমেরিকায় পাঠানো শুরু করে, পরে এইভাবেই ধীরে ধীরে কৃতদাস প্রথা এবং ব্যবসা গড়ে ওঠে, মানে দাস ব্যবস্থার একটা ব্যবসা গড়ে উঠেছিল। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে দাস ব্যবস্থা বলতে কি বুঝো। তো যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি ছিল আমি তোমাদের দিয়ে দিয়েছি। এবার আমার দৃষ্টিতে আরও 2-1টা প্রশ্ন রয়েছে। এর মধ্যে একটা প্রশ্ন হলো কি, দেখো, শিক্ষার ক্ষেত্রে সাম্য কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে? এটাও খুব ভালো প্রশ্ন। যে সংবিধানের 29 নং ধারায় শিক্ষার অধিকারকে স্বীকৃতি প্রদান করা হয়েছে। কত নং ধারায় অবশ্যই মনে রাখবে, কারণ এটা তোমাদের শর্ট কোশ্চেনে এসে যেতে পারে। কত নং ধারায়? 29 নং ধারায় শিক্ষাকে যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, তা সত্ত্বেও শিক্ষাক্ষেত্রে বৈষম্যকে যেমন দূর করা যায়নি, ঠিক তেমনি স্কুল ছুটের সমস্যাও বেড়েছে। মানে বৈষম্য যেমন দূর হয়নি, ঠিক তেমনি স্কুল ছুটের সংখ্যাও বেড়েছে। তাই শিক্ষাক্ষেত্রে প্রকৃত অর্থে সাম্য প্রতিষ্ঠার জন্য, তাই শিক্ষার ক্ষেত্রে যাতে সাম্য প্রতিষ্ঠিত হয়, এই জন্য 21 নং ধারায় 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষাক্ষেত্রে অবৈতনিক ও বাধ্যতামূলক করা হয়েছে। কি করা হয়েছে? অবৈতনিক ও বাধ্যতামূলক করা হয়েছে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারলে যে এই সাম্য
পার্ট 2 অংশটা কি বোঝাতে চেয়েছি আমি, ঠিক আছে? মানে সাম্যের পার্ট 2তে আমি তোমাদের বোঝাতে চেয়েছি যে যে প্রশ্নগুলি দিয়েছি এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে পড়বে এবং চেষ্টা করবে না পড়ে, না দেখে বা বই থেকে না পড়ে যাতে তোমরা লিখতে পারো। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, যে ক্লাসটা কোন জায়গায় আমার বুঝতে অসুবিধা হয়েছে। কমেন্ট করে জানালে আমি নিশ্চয়ই তোমাদেরকে পরবর্তী ক্লাসে আরেকটা পার্টে যখন আমি তোমাদের বুঝাবো তখন চেষ্টা করব তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, নমস্কার।